আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি শুক্রবার ঠিক রাত 9টায় আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর গল্প। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং কমেন্টসে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও বেলাইপুরের প্রেতাত্মা। সেদিন মটলেনে তারানাথের বাড়ি গিয়ে দেখি তারানাথ তার বাড়ির বৈঠকখানায় চুপ করে বসে রয়েছে আর মাঝে মাঝে গড়গড়ায় টান দিচ্ছে। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম তিনি আমার দিকে উদাস হয়ে তাকিয়ে রয়েছেন। তারপর খানিকক্ষণ ওইভাবে তাকিয়ে রইলেন আর বেশ খানিকক্ষণ পর আমাকে বললেন, বুঝলে বিভূতি, আজ মায়ের কথা বড্ড মনে পড়ছে। আজ যদি মা থাকতেন তাহলে এতক্ষণে আমার নামে মন্দিরে পুজো দিয়ে আমার জন্য পায়েস রান্না করতেন। আমি বললাম, কেন ঠাকুরমশাই, আজ কি আপনার জন্মদিন? এই দিনে আমি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলাম, আর এই দিনে আকাশের উপর থেকে একটা নীল উল্কা ছুটে গিয়েছিল। সে কথা তো তোমাদের আগেই বলেছি। তবে আমার চারিমা আমার মায়ের অভাবটা কিছুটা পূরণ করেছে। সকালবেলা উঠে স্নান সেরে লাল পাড় সাদা শাড়ি পরে আমার নামে মন্দিরে গিয়ে পুজো দিয়েছে। তারপর সেই প্রসাদ আমাকে খাইয়েছে, আমার জন্য পায়েস রান্না করেছে। তবে মা তো মাই হয়, বলো? হ্যাঁ ঠাকুরমশাই, মায়ের সঙ্গে তুলনা কারোর হয় না। হ্যাঁ, তবে কি জানো, চারিমা আমার ঘরে না এলে এই বুড়ো বয়সে যে কোথায় ভেসে যেতাম তার কোনো ঠিক নেই। আমার মা, আমার জন্মদাত্রী মা যেন চারি হয়ে আমার কাছে আবার ফিরে এসেছে। এই বলে তারানাথ চুপ করলেন। তারপর খানিকক্ষণ চুপ করে থেকে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তা কিশোরী এলো না? না ঠাকুরমশাই, কিশোরী আজ আসতে পারেনি। কিশোরী বৌঠানকে নিয়ে ওদের গ্রামের বাড়িতে গেছে। আসলে ওর বাবা খুব অসুস্থ, তাই সে গ্রামের বাড়ি গেছে আর কি। ও, তা বেশ বেশ। তাহলে তুমি আজ রাতের খাবারটা এখানেই খেয়ে নিও, বুঝলে? বেশ ঠাকুরমশাই। তো বৌমাকেও তো সাথে নিয়ে আসতে পারতে। বৌমা আবার ওখানে একা হাত পুড়িয়ে রান্না করবে কেন? দাঁড়াও দাঁড়াও, ভজাকে বাজাই বৌমাকে নিয়ে আসতে। এই বলে তারানাথ ভজাকে উদ্দেশ্য করে একটা হাঁক পারল। এই ভজা, ভজা, কোথায় গেলি রে? আয় এদিকে তাড়াতাড়ি আয় তো। বাড়ির ভিতর থেকে ভজা তারানাথকে উদ্দেশ্য করে বলল, যাই বাবু, আসছি। খানিকক্ষণ পর ভজা আর চারি দুহাতে দুই রেকাবি নিয়ে বৈঠকখানায় প্রবেশ করলো। তারপর রেকাবি দুটো আমাদের সামনে নামিয়ে রাখলো টেবিলে। আমি দেখলাম রেকাবি দুটোতে থরে থরে খাবার সাজানো। এক বাটি পায়েস, এক থালায় 5-6 রকমের মিষ্টি, রাবড়ি। এইসব দেখে আমি কিঞ্চিত লজ্জা পেলাম। তারপর চারিকে বললাম, চারি, এইসব কি করেছিস মা? এত কিছু? তাতে কি হয়েছে কাকা বাবু? এই তো সামান্য কিছু খাবার, এইটুকু তুমি ঠিক খেতে পারবে। নাও নাও, খেয়ে নাও এবার। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও, সামান্য জিনিস ও তুমি খেতে পারবে। এমনিতে তো সামান্য একটু মুড়ি মাখা ছাড়া তোমাদের আর কিছুই খাওয়াতে পারি না। তাতে কি হয়েছে ঠাকুরমশাই? আপনি যে আমাদের আপনার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা শোনান, এইটাই তো অনেক। তা ঠিক আছে। আপনি আমায় ডাকছেন বাবু? হ্যাঁ, ডাকছিলাম। তুই একবার বিভূতির বাড়ি যা, সেখানে গিয়ে বৌমাকে ডেকে নিয়ে যা। বৌমাকে ডেকে বলবি আমি ডেকেছি। হ্যাঁ, বলবি বিভূতিও এখানে আছে। যা যা যা। এক্ষুনি যাচ্ছি বাবু, মা ঠাকুরনকে ডেকে আনছি। এই বলে ভজা বেরিয়ে গেল। এর মধ্যে আমি খেতে শুরু করেছি।
খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে আমি আর তারানাথ গল্প করতে লাগলাম। আধ ঘন্টা পর ভজা আমার স্ত্রীকে নিয়ে এলো তারানাথের বাড়িতে। আমার স্ত্রী ঘরে ঢুকে এক মাথা ঘুমটা টেনে প্রথমে ঠাকুরমশাইকে প্রণাম করলেন। তাই দেখে আমিও ঠাকুরমশাইকে প্রণাম করলাম। তারপর ঠাকুরমশাই আমাদের দুজনকে আশীর্বাদ করলেন। তারপর আমরা দুজনেই ঠাকুরমশাইয়ের সামনে একটা চৌকির উপর বসলাম। বৌমা, আজকের খাবারটা তোমরা আমার বাড়িতেই খেয়ে যাবে, কেমন? তাই তোমাদের ডেকে পাঠালাম। আজ আমার জন্মদিন। সে যাক, তুমি এলে আমার খুব ভালো লাগলো। তুমি আজ আমাদের সঙ্গে বসে গল্প শুনবে। কে বৌমা, শুনবে তো? আমার স্ত্রী চুপ করে রইলেন। সেই দেখে ঠাকুরমশাই বললেন, আহা, এতে লজ্জা পাওয়ার কি আছে? তুমি তো আমার মা। এই কথা শুনে স্ত্রীর মনে একটু সাহস হলো। তার লজ্জার ভাবটা কিছুটা হলেও কাটল। হ্যাঁ ঠাকুরমশাই, উনি বলেন আপনি ওনাদের আপনার অভিজ্ঞতার কথা শোনান। আমারও খুব ইচ্ছা করে আপনার কাছে আপনার মুখ থেকে অভিজ্ঞতার কথা শুনি, কিন্তু লজ্জায় বলতে পারি না। আহা হা হা, এত লজ্জার কিছু নেই। তুমি মাঝে মাঝে বিভূতির সঙ্গে এখানে চলে আসবে। এই যে বিভূতি, বৌমাকে মাঝে মাঝে তোমার সঙ্গে করে নিয়ে আসবে। সত্যিই তো, আমার আগেই বোঝা উচিত ছিল। তোমরা আমার কাছে গল্প শুনতে আসো আর বৌমা একা একা বাড়িতে থাকে। ইস, না 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 বৌমা, তোমার যখনই মন হবে তুমি তখনই এখানে চলে আসবে। হ্যাঁ, কোনো সংকোচের কারণ নেই। তুমি এলে চারিরও তো ভালো লাগবে নাকি? দাঁড়াও দাঁড়াও, চারিকে ডাকি। এই বলে তারানাথ চারিকে উদ্দেশ্য করে হাঁক পারল। আরে, ঘর থেকে বেরিয়ে এসে দেখ কে এসেছে। তারানাথের কথা শুনে চারি ঘর থেকে বেরিয়ে এসে আমার স্ত্রীকে দেখে খুব খুশি হলো। আরে কাকিমা, তুমি এসেছো? আমি খুব খুশি হয়েছি, এসো। এই কথা শুনে আমার স্ত্রীও হেসে ফেললেন। হ্যাঁ চারি, আমিও খুব খুশি হয়েছি। তুমি বসো, আমি বরং তোমার জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করি। আরে না না চারি, আমার জন্য আর তোমাকে জলখাবারের ব্যবস্থা করতে হবে না, এত কষ্ট করতে হবে না। বা, এতে কষ্টের কি আছে শুনি? তুমি বসো, আমি এক্ষুনি আসছি। আজকে আমি আর ভজাদা তোমাদের সঙ্গে বসে গল্প শুনবো, কেমন? আমি এক্ষুনি আসছি। এই বলে চারি রান্নাঘরের দিকে চলে গেল। সঙ্গে সঙ্গে আমার স্ত্রীও চারির সঙ্গে চারিকে সাহায্য করতে গেল। খানিকক্ষণ পর আমার স্ত্রী, চারি ও ভজা তিনটে রেকাবি নিয়ে এলো। একটাতে আমার আর ঠাকুরমশাইয়ের জন্য চা, অন্য দুটোতে জল খাবার। ও হ্যাঁ, আমাদের জন্য কুঁচো নিমকিও ছিল, যা চারি নিজের হাতে বানিয়েছিল। চারি, এই তো কিছুক্ষণ আগে এতগুলো খাবার খেলাম, আবার নিমকি কেন? তাতে কি হয়েছে কাকা বাবু? চায়ের সঙ্গে নিমকি তো খুব ভালো লাগে, খাও না। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি চারি। এবার চারি তারানাথের দিকে তাকিয়ে বলল, ও বাবা, এবার তোমার জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলো। ভূতের গল্প বলবে কিন্তু। তারানাথ চারির কথা শুনে একটু হাসল। হ্যাঁ ঠাকুরমশাই, আজ একটা রোমহর্ষক ভূতের গল্প বলুন তো। আমার কথা শুনে তারানাথ কটমট করে আমার দিকে তাকিয়ে রইল। আমি বুঝলাম তারানাথ আমার কথা শুনে খুব রেগে গেছেন। তারপর তারানাথ রেগে আমার দিকে তাকিয়ে গজগজ করে উঠল। সাথে সাথে রাগান্বিত স্বরে বলে উঠল, দেখো বাবু, তোমাকে আর কিশোরীকে আমি কতবার বলেছি, আমি যে অভিজ্ঞতাগুলো তোমাদের শোনাই সেগুলো একটাও বানানো গল্প নয়। সবই আমার বাস্তব ভবঘুরে জীবনে আমার সঙ্গে ঘটে যাওয়া এক একটা সত্য ঘটনা। তোমরা যখন এই ঘটনাগুলো বিশ্বাসই করো না, তখন এখানে আসো কেন বাবু? হ্যাঁ, আসো কেন? তারানাথ এই বলে রাগ করে বসে রইল। এবার চারি বলল, ও বাবা, তুমি শুরু করো না তাড়াতাড়ি, আমরা সবাই তো বসে আছি তোমার ঘটনাটা শোনার জন্য। বেশ বাবা, আমি আর কিচ্ছু বলবো না। এই আমি মুখে কুলু পাঁটলুম। এই বলে আমি মুখে কুলু পেঁটে বসে রইলাম। আমার কাণ্ড দেখে তারানাথ হাসল। বেশ, তাহলে তোমাদের একটা ঘটনা বলা যাক। এই বলে তারানাথ চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে বসে রইল। আমি বুঝলাম তারানাথ মনে মনে তার ঘটনাটাকে সাজিয়ে নিচ্ছেন। এক্ষুনি তিনি তার ঘটনা বলতে শুরু করবেন। আমার মুখের কথা পড়তে না পড়তেই তিনি তার ঘটনা বলা শুরু করলেন। যে সময়ের কথা বলছি তা প্রায় 30 বছর আগের কথা। আমার ভবঘুরে জীবনের একেবারে মধ্যবর্তী সময়। তখনও আমার বিয়ে হয়নি।
বিয়ের জন্য তখন বাড়ি থেকে চাপ দিচ্ছে, নানা জায়গা থেকে আমার জন্য সম্বন্ধ আসছে, কিন্তু বিয়েতে আমার মন নেই। তখন আমি ভবঘুরে তান্ত্রিক, কাল ভৈরব, মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির কৃপা পেয়ে গিয়েছি এবং এই সমস্ত সদ্গুরুর সন্ধানে ততদিনে সাধনা করে কিছু শক্তিও অর্জন করেছে। কিন্তু বাড়ি থেকে বিয়ের জন্য তখন খুব চাপ দিচ্ছে, তাই আমি তখন বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, বাড়ি থেকে যতটা দূরে গিয়ে পড়া যায়। এইভাবে এই গ্রাম ওই গ্রাম ঘুরে একসময় এক গ্রামে এসে পৌঁছলাম। গ্রামটির নাম বিলাইপুর। বিলাইপুর গ্রামটি ছোটর মধ্যেও বেশ সুন্দর। আমি যখন বিলাইপুর গ্রামে এসে পৌঁছলাম তখন সকাল গড়িয়ে দুপুর হয়েছে। ভাবলাম আজকের দিনটা কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় নেব, কাল সকালে আবার হাঁটব নতুন উদ্দেশ্যের পথে। তাই একটি গৃহস্থের বাড়ির সামনে গিয়ে হাঁক পারলাম। বাড়িতে কেউ আছেন নাকি? কেউ আছেন? বলি বাড়িতে কেউ আছেন? কোনো সারা শব্দ নেই। বাড়িতে কেউ আছেন নাকি? কেউ আছেন? ও দাদা, শুনছেন? অনেকক্ষণ ডাকাডাকি করলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। তাই বিরক্ত হয়ে ওখান থেকে চলে এসেছি। এমন সময় এক মধ্যবয়সী ভদ্রলোক দরজা খুলে আমার সামনে এসে দাঁড়ালেন। তারপর আমাকে দেখে বললেন, কাকে চাই? আগে আমি একজন পথিক, এই পথে পথে ঘুরে বেড়াই। আমি আসছি অনেক দূর থেকে। আজকের দিনটা যদি একটু আশ্রয় পাওয়া যেত তাহলে খুব ভালো হতো আর কি। ভদ্রলোক আমাকে আপাদমস্তক দেখে নিয়ে বললেন, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি সন্ন্যাসী। কি সৌভাগ্য আমার, আপনার পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে। আসুন আসুন ঠাকুরমশাই, ভেতরে আসুন। দেখুন, আমি কিন্তু ওই গেরুয়াধারী সংসার ত্যাগী সন্ন্যাসী নই। হ্যাঁ, পথে পথে ঘুরে বেড়াই প্রকৃত গুরুর সন্ধানে। ভবঘুরের মতো কিছু তন্ত্র সাধনা করেছি, মাঝে মাঝে বাড়িও ফিরে যাই। এইটাই আমার জীবন। তা হোক, আজকে আপনি আমার বাড়ির অতিথি, আর অতিথি হচ্ছে স্বয়ং নারায়ণ। সেই নারায়ণকে সেবা করা আমার কর্তব্য। আসুন, ভিতরে আসুন। আমি ভিতরে প্রবেশ করলাম। আমাকে ওই লোকটি তার বাড়ির বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালো। আপনি এখানে বসে একটু বিশ্রাম করুন ঠাকুরমশাই, আমি আপনার জন্যে একটু খাবার দাবারের ব্যবস্থা করি। ওহ, দেখেছেন, আমার নামটাই তো আপনাকে বলা হয়নি। আগে আমার নাম নীলমণি তালুকদার। আমার নাম তারানাথ চক্রবর্তী। নীলমণির চোখ দুটো জল জল করে উঠল। আপনি ব্রাহ্মণ? আমি আরো ধন্য হয়ে গেলাম। বসুন ঠাকুরমশাই, আমি ভিতর থেকে আসছি। এই বলে আমাকে বৈঠকখানায় বসিয়ে রেখে সে ঘরের ভেতরে চলে গেল। নীলমণি বেশ খানিকক্ষণ পর একটা কাঁসার থালা, এক ঘুঁটি জল আর একটা নতুন গামছা নিয়ে আমার পা ধুয়ে দিতে এলো। আমি আপত্তি করে বললাম, আরে না 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 না, এইসবের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই এসবের। তাতে কি হয়েছে ঠাকুরমশাই? আপনি ব্রাহ্মণ মানুষ, ব্রাহ্মণের সেবা করা আমার কর্তব্য, আর ব্রাহ্মণ সেবা করলে আমার কল্যাণ হবে। আর তাছাড়া আপনি আমার গৃহে বাস করলে আমার বিপদটাও খানিকটা হলেও কমবে। বিপদ? কিসের বিপদ? আমাকে সব খুলে বলো, না হলে যে আমি কিছুই করতে পারবো না। নীলমণি আমার পায়ের কাছে ধপ করে বসে পড়ল। ঠাকুরমশাই, আমাদের গ্রাম বরাবরই শান্ত আর নির্ঝঞ্ঝাটপূর্ণ। আমাদের গ্রামে সবাই মিলেমিশে একসঙ্গে থাকে, সবাই সবাইকে সাহায্য করে, কোনো ঝুট ঝঞ্ঝাট নেই। আমাদের এখানে এইভাবে ভালোই চলছিল জানেন, কিন্তু হঠাৎ হঠাৎ আমাদের গ্রামে একটা ভয়ঙ্কর বিপদ উপস্থিত হলো। কেন? কি হয়েছিল? কি আর বলবো ঠাকুরমশাই, আজ থেকে 2 মাস আগে আমাদের গ্রামে এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এলো। আজ থেকে 2 মাস আগে আমাদের গ্রাম থেকে 2টো বাচ্চা নিখোঁজ হয়ে গেল। সকালে উঠে দেখি বাচ্চা 2টো নিখোঁজ। ওদের অনেক খোঁজা হয়েছে, কিন্তু ওদের কোনো সন্ধান পাওয়া যায়নি। সেই শুরু ঠাকুরমশাই।
তারপর থেকে এই 2 মাসে কতগুলো বাচ্চা যে নিখোঁজ হয়েছে তার কোনো গুণাগুনতি নেই। শুধু বাচ্চা নয় ঠাকুরমশাই, বাচ্চা থেকে বুড়ো কেউই বাদ পড়ছে না, সবাই নিখোঁজ হয়েছে। তারা কি বেঁচে আছে নাকি মরে গেছে তাও আমরা জানি না। আমরা গোটা গ্রাম মিলে অনেক খুঁজেছি ঠাকুরমশাই, অনেক খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি, কিন্তু ওদের কোনো সন্ধান পাওয়া যায়নি। কাল রাতে আমার 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 ছোট ছেলেটা নিখোঁজ হলো ঠাকুরমশাই। সে কি? হ্যাঁ ঠাকুরমশাই, আমার ছেলে আমার ঘরেই ছিল, কিন্তু কিন্তু কিভাবে যে বেরোলো আমরা কিছুই বুঝতে পারলাম না ঠাকুরমশাই। ওর মা রাতের খাবার খাওয়ার জন্যে ওর ঘরে ওকে ডাকতে গিয়েছিল, কিন্তু ওর মা ঘরে গিয়ে দেখে যে ও ঘরে নেই। ওর মা ভাবে হয়তো প্রাকৃতিক কারণে কল ঘরে গেছে। ওর মা কল ঘরে গিয়ে দেখে, কিন্তু কল ঘরে ও ছিল না। তারপর ওর মা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও নেই। ওর মা আমাকে এসে খবরটা দেয়। আমি, আমার বড় ছেলে আর গ্রামের কয়েকটা লোক মিলে সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে ওর কোনো সন্ধান পায়নি। এতটা বলে নীলমণি ফুঁপিয়ে কেঁদে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে আবার বলতে শুরু করলো, ঠাকুরমশাই, এরপর থেকে ওর মা বিছানা নিয়েছে, সারাদিন ওর নাম ধরে ভুল বকছে। আমরাও ভালো নেই ঠাকুরমশাই। এই বিপদ থেকে আমাদের গোটা গ্রামকে আপনি রক্ষা করুন, দয়া করুন ঠাকুরমশাই, আপনি আমাদের দয়া করুন। দেখো নীলমণি, তুমি যতটা বললে তা দেখে মনে হলো এ কোনো অশরীরীর কাজ। তবে আমি তোমাদের রক্ষা করবার যথাসাধ্য চেষ্টা করব। আমার কথা শুনে নীলমণির চোখ দুটো কৃতজ্ঞতায় ভারী হয়ে গেল। এরপর দুপুরে খাওয়া শেষ করে আমি একটু বিশ্রাম নিতে গেলাম। সন্ধ্যের দিকে আমার ঘুম ভাঙল। নীলমণি আমাকে ডেকে তুলল। ঠাকুরমশাই উঠুন, সর্বনাশ হয়ে গেছে। আমি বিছানার উপর ধরবর করে উঠে বসলাম। কি হয়েছে নীলমণি? ঠাকুরমশাই, আমাদের গ্রাম থেকে আরো 2 জন নিখোঁজ। সে কি? কখন হলো এসব? তা কি করে বলবো ঠাকুরমশাই, আমি প্রাকৃতিক কারণে বাইরে গিয়েছিলাম, তখনই দেখলাম গ্রামের লোক সব ছুটোছুটি করছে। আমি ওদেরকে জিজ্ঞেস করাতে ওরা বলল আমাদের গ্রাম থেকে 2টো বুড়ো লোক নিখোঁজ হয়েছে। এসব কি হচ্ছে আমাদের গ্রামে ঠাকুরমশাই? এভাবে চলতে থাকলে আমাদের গ্রাম তো শ্মশান হয়ে যাবে। আপনি কিছু একটা করুন ঠাকুরমশাই, আপনি কিছু একটা করুন। নীলমণি, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। নীলমণি চলে যেতে আমি মধুসুন্দরী দেবীর ধ্যানে বসলাম। আমি মধুসুন্দরী দেবীকে আহ্বান করলাম। আমার ডাকে দেবী সাড়া দিলেন। দেবী আমার সামনে এসে দাঁড়ালেন। আমি হাত জোর করে মধুসুন্দরী দেবীকে বললাম, মা, এই গ্রামে সব কি হচ্ছে? মা, আমাকে পথ বলে দাও। কিভাবে আমি এই গ্রামকে বিপদ থেকে রক্ষা করব, আমাকে বলে দাও। তারানাথ, এই গ্রাম এক ভয়ঙ্কর অপশক্তির কবলে পড়েছে। সেই অপশক্তি তার অমরত্ব বাড়ানোর জন্য তার আরাধ্য দেবীর কাছে এই গ্রামের মানুষদের বলি দিয়ে দেবীর কাছ থেকে অমরত্ব চেয়ে নেবে। তাহলে এই অপশক্তির থেকে বাঁচার কোনো উপায় বলে দিন। তারানাথ, এই গ্রামের বাইরে একটি কুয়ো আছে। সেই কুয়োতে এই অপশক্তির বাস, আর সেই কুয়োতেই ওই অপশক্তি এই গ্রামের লোকেদের বন্দী করে রেখেছে। আগামী অমাবস্যায় ওই অপশক্তি দেবীর কাছে ওই গ্রামের মানুষদের বলি দেবে। 108টা নরবলি দিতে পারলে দেবী তুষ্ট হবে এবং সেই অপশক্তিকে অমরত্ব দেবে। তাই ওই অপশক্তি 108টা মানুষ জোগাড় করছে। আর দুটো মানুষ জোগাড় করতে পারলে দেবীর ভোগ সম্পূর্ণ হবে।
এই দেবী রক্ত খাকি, এই দেবী মানুষের কলিজা খায়। তাই ওই অপশক্তি ওই দেবীকে তুষ্ট করার জন্য এই গ্রামের সাধারণ মানুষকে ওই দেবীর কাছে বলি দেবে। মা, এই অপশক্তির হাত থেকে কিভাবে মুক্তি পাবো? শোন তারানাথ, এই গ্রামের শিব মন্দিরে যে সোনার ত্রিশূলটি রয়েছে তা হচ্ছে ওই অপশক্তির মরণবাণ। আগামী অমাবস্যা রাতে যখন ওই অপশক্তি দেবীকে পুজো দেওয়ার জন্য ব্যস্ত থাকবে, তখন ওই ত্রিশূল দিয়ে তাকে আঘাত করতে হবে। কিন্তু এই আঘাত খুব সন্তর্পণে করতে হবে, আর এই ত্রিশূল একবারই কাজ করবে। তুই যদি ব্যর্থ হোস তাহলে ওই অপশক্তি তোকে মেরে ফেলবে। তাই যা করবি খুব সাবধানে করবি। এই বলে দেবী অদৃশ্য হয়ে যায়। সেদিন রাতে আমি নীলমণিকে সব কথা খুলে বলি। হ্যাঁ ঠাকুর মশাই, আমাদের গ্রামের বাইরে একটা পরিত্যক্ত কুয়ো আছে বটে। কি সর্বনাশ! ওই কুয়োতে ওই অপশক্তি বাসা বেঁধেছে। ঠাকুর মশাই, তাহলে এখন কি হবে? চিন্তার কিছু নেই, ওই অপশক্তিকে মারার একটা উপায় আমি খুঁজে পেয়েছি। তুমি আমাকে কাল সকালে তোমাদের গ্রামের শিব মন্দিরে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, নিয়ে যেতে পারবো না কেন, নিশ্চয়ই নিয়ে যাব। ঠিক আছে। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি শুয়ে পড়লাম। পরের দিন আমি নীলমণির সঙ্গে ওদের গ্রামের শিব মন্দিরে গেলাম। তারপর ভক্তি ভরে বাবাকে প্রণাম করলাম। বাবা, আমাকে শক্তি দাও বাবা, যাতে এই অপশক্তিকে আমি বিনাশ করতে পারি। ওইখানকার পুরোহিত রামরতন চাটুর্যে আমার দিকে এগিয়ে এলেন। নীলমণি তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল। পুরোহিত মশাই আমাকে নমস্কার করে বললেন, আপনার নাম আমি অনেক শুনেছি। কি সৌভাগ্য আমার আপনার দর্শন পেলাম। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? অন্য কিছু নয় বাবা, ওই ত্রিশূলটা একদিনের জন্য আমাকে দিতে হবে। ওই ত্রিশূলটাই আমার কাছে অস্ত্র। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। তারপর এসে গেল সেই দিন, অর্থাৎ অমাবস্যা। সেই দিন আমি বাবার মন্দিরে গিয়ে ত্রিশূলটা নিয়ে এলাম। তারপর আমি আর নীলমণি রাতের বেলা চললাম গ্রামের বাইরে ওই কুয়োর দিকে। ওর সামনে গিয়ে আমি কুয়োতে উঁকি মারলাম। তারপর বাবা ভোলেনাথকে স্মরণ করে, মধু সুন্দরী দেবীকে স্মরণ করে মারলাম কুয়োতে এক লাফ। নীলমণি উপর থেকে চিৎকার করে উঠল, ঠাকুর মশাই, এ কি করলেন? আমি তার কথা না শুনে কুয়োর মধ্যে পড়লাম। কুয়োর ভেতরটা খুব অন্ধকার। কুয়োর ভেতরে ঘুরে বেড়াতে লাগলাম আমি। এক সময় একটা সুড়ঙ্গ পথ দেখতে পেলাম। সেই সুড়ঙ্গ পথে আমি নামলাম। দেখলাম একটি ঘর। সেই ঘরে এক দেবী মূর্তি। সেই দেবী মূর্তি আমি চিনি। সেই মূর্তি হচ্ছে নিম্নতন্ত্রের এক দেবী মূর্তি। এই দেবীর নাম দেবী করালগড়ি। এবার আমি আর চুপ করে থাকতে পারলাম না। ঠাকুর মশাই, করালগড়ি পুজো করলে কি হয়? করালগড়ি নিম্নতন্ত্রের এক দেবীর নাম। এই দেবী নিজেই রাক্ষসী, তাই নিম্নতন্ত্রে এই দেবীকে রাক্ষসী করালগড়িও বলা হয়। করালগড়ি পুজো অতি গোপনীয় স্থানে করতে হয়। আর এই পুজো যে করবে সে সহস্র বছর অমরত্ব লাভ করবে। এই দেবীর সাধনা সবাই করতে পারে না। শুধু নিম্নতন্ত্রের সাধক বা কোনো অশরীরী এই পুজো করতে পারে। এই দেবীর পুজোয় অনেক উপকরণ লাগে, তবে তার মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো যে সাধক বা সাধিকা বা কোনো অশরীরী যেই পুজো করুক না কেন, সেই মানুষটির পাঁজরের হাড় আর রক্ত দেবীর কাছে অর্পণ করতে হয়। তারানাথের কথা শুনে সবাই চমকে উঠলাম।
আর লাগে 108টা জ্যান্ত মানুষ। পুজো সম্পূর্ণ হলে দেবী সাধককে অমরত্বের বর দেন। আমি ওই ঘরে ঢুকে মধুসুন্দরী দেবী আর কাল ভৈরবকে স্মরণ করে ওই ত্রিশূলটা বাগিয়ে ওই অপশক্তির গায়ে মারতে যাব, ঠিক এমন সময় ওই অপশক্তি আমাকে এক ধাক্কায় সরিয়ে দিল। আমি ছিটকে পড়ে গেলাম মাটিতে। ওই অপশক্তি আমার দিকে তার রক্ত জবার মতো লাল দুটি চোখ নিয়ে তাকালো। তোর এত বড় সাহস, তুই আমার সাধনায় বাধা দিস? তোকে আমি এক্ষুনি শেষ করবো। তুই আমার কিছুই করতে পারবি না। আমার সঙ্গে দেবী মধুসুন্দরী দেবী, মাতু পাগলি আর স্বয়ং কাল ভৈরবের আশীর্বাদ আছে। এই বলে ওই অপশক্তি আমার দিকে ধেয়ে এলো। আমিও তৈরি ছিলাম। ওই অপশক্তি আমার দিকে ধেয়ে আসতে আমিও ত্রিশূলটা বাগিয়ে ওর বুকের বাঁ দিকে গেঁথে দিলাম। ওই অপশক্তি মরণ যন্ত্রণায় ছটফট করতে লাগলো এবং ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। আমি ভাবলাম, যাক, বিপদ কেটে গেছে। কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। বিপদ এখনো কাটেনি। ওই অপশক্তির মৃত্যুর পর ওই অপশক্তির দেবী করালগুড়ি জাগ্রত হলেন আর আমার দিকে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকালেন। দেবীর ভয়ঙ্কর রূপ দেখে আমি আঁতকে উঠলাম। তারানাথ, তুই জানিস না তারানাথ, তুই কি ভুল করলি? তুই আমার পুজোয় বাধা দিয়ে আমার ভক্তকে মেরে মোটেও ঠিক করিসনি। এবার তুই আর এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। এই বলে দেবী তার সর্বনাশী এবং রাক্ষসী রূপ নিয়ে আমার দিকে এগিয়ে এলেন। আমিও ততক্ষণে মধুসুন্দরী দেবীর ধ্যান মন্ত্র আওড়াতে শুরু করেছি। এইভাবে কতক্ষণ সময় পার হয়ে গেছে তা জানি না। তবে সেদিন মধুসুন্দরী দেবী আমার ডাকে সাড়া দিলেন। তারপর আমার কাছে এলেন। তারপর বললেন, তারানাথ, তোকে এই বিপদ থেকে নিজেকে নিজে রক্ষা করতে হবে। আমি শুধু তোকে পথ বাতলে দিতে পারি। কি উপায় বলো মা। ওই দেবীকে শেষ করার একটাই পথ, সেটা হচ্ছে তোর হাতে ধরে থাকা পবিত্র ত্রিশূলটা। এই ত্রিশূলটা দিয়ে তোকে ওই দেবীর একদম কপাল বরাবর বসিয়ে দিতে হবে। তবেই চিরতরে এই দেবীর বিনাশ ঘটবে। তবে এই সুযোগ কিন্তু তুই একবারই পাবি। যদি অসফল হোস তবে তোর মৃত্যু নিশ্চিত। আমিও তোকে বাঁচাতে পারবো না তারানাথ, মনে রাখিস কথাটা। এই বলে দেবী অদৃশ্য হয়ে গেলেন। আমিও তৈরি হয়েছিলাম। দেবীর কথা মতো আমি ওই করালগুড়ি দেবীর মাঝ বরাবর ওই ত্রিশূলটা গেঁথে দিলাম। সেই দেবী মরণ যন্ত্রণায় আর্তনাদ করে উঠল এবং চিরকালের মতো দেবীর বিনাশ ঘটল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর ওই লোকগুলোকে খুঁজে বের করলাম, যে লোকগুলোকে ওই অপশক্তি ওই গ্রাম থেকে তুলে এনেছিল। এরপর আমরা সবাই উপরে উঠে এলাম। এইভাবে আমি ওই গ্রামকে বিপদ মুক্ত করেছিলাম। তারানাথ থামল। সত্যি আজকের গল্পটা শুনে গায়ে কাঁটা দিচ্ছে। ঠাকুরমশাই, আজ প্রথম আমি আপনার মুখ থেকে গল্প শুনলাম, আর যে গল্পটি আপনি শোনালেন তাতে আমার গায়েও কাঁটা দিচ্ছে। তুমি এটা কি বলছো গিন্নি? ঠাকুর মশাই আমাদের ওনার জীবনে ঘটে যাওয়া এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন, আর সেই সমস্ত অভিজ্ঞতার কথা শুনে শুধু গায়ে কাঁটা দেয়নি, আমাদের বুকের ধুকপুকুনিও 1000 গুণ বেড়ে গিয়েছে। আচ্ছা, বেশ 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 বেশ, অনেকটা রাত হয়ে গেছে, চলো এবার তোমরা খেয়ে নেবে। চলো, আর শোনো, আজ আর বাড়ি যেতে হবে না তোমাদের। আজকের রাতটা আমার বাড়িতেই থেকে যাও। আমি তোমাদের আর একটা অভিজ্ঞতার কথা শোনাবো। ঠাকুরমশাই,
তারপর আর কি, গরম গরম লুচি, পাঁঠার মাংস আর মিষ্টি খেয়ে আমার স্ত্রী, চারি আর ভজা আমরা চারজন তারানাথের কাছে আবার আর একটা অভিজ্ঞতার কথা শুনতে বসলাম। তারানাথ এক প্রস্ত তামাক সেজে বলতে শুরু করলেন, যে সময়ের কথা বলছি সেটা বিলাইপুর থেকে চলে আসার কয়েক বছর পরের ঘটনা। বিলাইপুর থেকে বেরিয়ে তখন ভবঘুরের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছিলাম। কৈশোরীগঞ্জ যাব বলে এক স্টেশনে বসে রয়েছি। কৈশোরীগঞ্জে এক সিদ্ধ পুরুষ নাকি এসেছেন। সেই সিদ্ধ পুরুষ যাকে যা বলছেন তাই নাকি ভুলে যাচ্ছে, তাই তার সঙ্গে একবার দেখা করতে যাব এই বাসনা নিয়ে স্টেশনে বসেছিলাম। এমন সময় আমার বড় মামার ছেলে গৌতম দা আমাকে দেখতে পায়। সে বোধহয় কোনো কাজ করতে কোথাও যাচ্ছিল। সে আমাকে দেখতে পেয়ে বাড়িতে গিয়ে খবর দেয়। আমি তখন কৈশোরীগঞ্জ রওনা হয়েছি ওই বাক সিদ্ধ মহাপুরুষের খোঁজে। ওখানে পৌঁছে দেখি অনেকেই ওই মহাপুরুষের সঙ্গে দেখা করতে এসেছে। আমিও গেলাম। মহাপুরুষ আমাকে দেখে বললেন, তোর সাধনা করা হবে না, এবার সংসার জীবন করতে হবে তোকে। কেন বাবা, সাধনা করা হবে না কেন? সংসার জীবনে তোকে এবার পদার্পণ করতে হবে। তবে হ্যাঁ, তুই কিছু শক্তি পেয়েছিস, তা দিয়ে মানুষের সেবা করবি। এই বলে মহাপুরুষ চুপ করলেন। তারপর বললেন, যা, ফিরে যা এখান থেকে। এরপর আমি ওখান থেকে চলে এলাম। ওখান থেকে চলে যখন আসছি তখনই আমার বাড়ির লোক আমাকে বাড়ি নিয়ে গেলেন। তারপর বিয়ের সম্বন্ধ দেখে সংসার জীবন আমার ভাগ্যে একেবারে লিখে দিলেন। তারপর ধীরে ধীরে সংসার জীবন করতে লাগলাম। কলকাতায় এসে বাসা বাঁধলাম, চারি হলো। এরপর আমার এখানে পয়সার জমতে লাগলো, টাকা পয়সা ভালোই রোজগার হলো। এইভাবে ধীরে ধীরে আমার নাম ছড়িয়ে পড়তে লাগলো। একদিন বৈঠকখানায় ছোট্ট চারিকে নিয়ে বসে আছি। চারি তখন খুবই ছোট, সবে কথা বলতে শিখেছে। এমন সময় এক ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এলেন। ভদ্রলোকটি বেশ সুপুরুষ। ভদ্রলোক আমাকে নমস্কার করে বললেন, নমস্কার, এটা কি তারানাথ জ্যোতির্বিদের বাড়ি? আগে হ্যাঁ, আমি তারানাথ। কি দরকার বলুন? নমস্কার, আমার নাম কুমার রঞ্জন ঘোষ। আগে আমি আসছি চটাইপুর গ্রাম থেকে। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি ঠাকুরমশাই। দয়া করে এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। বিপদটা কি যদি বলেন? আচ্ছা, আগে আপনি ভেতরে আসুন। উনি ভিতরে এলেন। তারপর চারিকে দেখে বললেন, আপনার মেয়ে? আগে হ্যাঁ, বসুন। ও কোনো বিরক্ত করবে না, ও খুব শান্ত। চারির মা একবার উঁকি মেরে দেখে গেল। আমি চারির মাকে ইশারায় বললাম, চারি এখানেই থাক। চারির মা আমার কথা শুনে ভিতরে চলে গেল। আমি ভদ্রলোকটিকে বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালাম। চারি খেলনা নিয়ে খেলতে ব্যস্ত। ছোটবেলা থেকেই চারি খুব শান্ত, ও কাউকে কখনো বিরক্ত করে না। চারি নিজের মতো খেলছে। আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, বলুন কি দরকার? আজ্ঞে ঠাকুরমশাই, খুব বিপদ, তাই তো আপনার কাছে এসেছি। বিপদ? বিপদটা কি? আজ্ঞে, বিপদটা আমার বাড়ির। আমি চটাইপুর গ্রামের এক মধ্যবিত্ত লোক, কোনোভাবে খেটে খাই আর কি। আমাদের পরিবারের অভাব থাকতে পারে, কিন্তু কখনো কোনো বিপদ হয়নি। মাস চারেক আগে আমাদের পরিবারের এক ভয়ঙ্কর বিপদের সূত্রপাত হলো। আমার বড় ছেলে এক জমিদার বাড়ির মেয়েকে বিয়ে করে আনলো। আমরা বাড়ির সবাই তো অবাক। জমিদার বাড়ির মেয়ে এখানে থাকতে পারবে কিনা। তবে মেয়েটি না অল্প দিনই আমাদের সঙ্গে বেশ মিশে গেল। মেয়েটি খুব ভালো। ওর নাম যোগমায়া। যোগমায়া সত্যি লক্ষ্মী। ও আসার পর থেকে আমাদের অবস্থা আরো ভালো হতে লাগলো। তবে মাস চারেক আগে আমাদের বাড়িতে এক দুর্ঘটনা ঘটে গেল। সেদিন রাতে যোগমায়া কলঘরে গিয়েছিল। হঠাৎ তার চিৎকারে আমাদের বাড়ির সবারই ঘুম ভেঙে যায়। চিৎকার নয় ঠাকুরমশাই, যেন আর্তনাদ।
আমরা ছুটে গিয়ে দেখি এক বিভৎস কাণ্ড। কলঘরের সামনে যোগমায়া অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার কপাল থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। এই কাণ্ড দেখে তো আমরা সবাই বেশ ভয় পেয়ে যাই। সেদিনই ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে যোগমায়াকে চিকিৎসা করে যায়। পরের দিন যোগমায়ার জ্ঞান ফিরলে আমরা সবাই তাকে জিজ্ঞাসা করি যে কি হয়েছিল। যোগমায়া বলে, আমি কলঘরে গিয়েছিলাম, হঠাৎ এক বিভৎস মূর্তি আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। জানি না সে কে, কিন্তু সেই আমার এই রকম অবস্থা করেছে। আমরা সবাই অবাক, কে ওই মূর্তি? তারপর থেকে আমাদের বাড়িতে একেবারে মড়ক লেগে যায়। প্রথমে ওই মূর্তির হাতে আমার বড় ছেলে মারা যায়, তারপর মারা যায় যোগমায়া। এরপর আমাদের পরিবারের আরো কয়েকজন। এইভাবে চলতে চলতে এখন আমরা মোটে 5টা প্রাণীতে দাঁড়িয়েছি। আমাদের বাঁচান ঠাকুরমশাই, আমাদের রক্ষা করুন ঠাকুরমশাই, আমাদের বাঁচান। চিন্তা করবেন না, আমি আপনার সঙ্গে যাব। ভদ্রলোক কিছুটা নিশ্চিন্ত হলেন। তাহলে চলুন, আমি গরুর গাড়ি নিয়ে এসেছি, আপনার কোনো অসুবিধা হবে না। একটু দাঁড়ান, আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে নিই। এরপর আমি আমার জিনিসপত্র নিয়ে ওই লোকটির সঙ্গে চললাম। লোকটি আমাকে গরুর গাড়ি করে ওই লোকটির গ্রাম চটাইপুরে নিয়ে গেল। চটাইপুর পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গেল। লোকটি আমাকে আদর করে বাড়ির ভিতরে নিয়ে গেল, কিন্তু কি জানো, বাড়ির ভিতরে ঢুকতে একটা ভ্যাপসা গন্ধ পেলাম, খুব বিশ্রী গন্ধ। মনে হলো এখানে কোনো অশুভ শক্তি বাসা বেঁধেছে। এরপর আমি বাড়ির ভেতরে ঢুকলাম। সত্যি বাড়িটা একেবারে নিস্তব্ধ হয়ে আছে, যেন এখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই। ভদ্রলোক আমাকে তার বাড়ির লোকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। বাড়িতে এখন ভদ্রলোকটির মা, বাবা, স্ত্রী এবং তার একটি পুরনো চাকর থাকেন। ভদ্রলোক আমাকে আদর করে আমার ঘর দেখিয়ে দিলেন। তারপর বললেন, আপনি বিশ্রাম করুন, আমি আসছি। আমি আমার ঘরে বসে চিন্তা করলাম, কে এই অশুভ শক্তি আর কিভাবে একে আমি রোধ করব। খানিকক্ষণ পর কুমার রঞ্জন আমার জন্য খাবার নিয়ে এলেন। আমি খাবার খেয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। মধ্যরাতে একবার আমার কলঘরে যাওয়ার প্রয়োজন হলো। আমি ঘর থেকে বেরিয়ে কলঘরের দিকে চললাম। কলঘরের কাজ ছেড়ে আমি যখন ফিরে আসছি, এমন সময় একটা কালো ছায়া আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি দেহ বন্ধন আগেই করে রেখেছিলাম, তাই ওই অপশক্তি আমার কোনো ক্ষতি করতে পারল না। আমি ওই অপশক্তিকে বললাম, হে অপশক্তি, তুমি যেই হও, তুমি খুব অন্যায় করছো। এই বাড়ির লোককে মেরে তোমার লাভ কি? লাভ কিছুই নয়, আমাকে আহ্বান করা হয়েছে। যে তোমাকে আহ্বান করেছিল তাকে তো তুমি আগেই মেরে ফেলেছো, তবে এখানে এখনো রয়েছো কেন? কিন্তু আমার কাজ যে শেষ হয়নি। আমি প্রতিজ্ঞা করেছি, এই বাড়িকে আমি ধ্বংস করে ছাড়ব। সেই কাজ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি এখানেই থাকবো। তুমি ওকে মারলে কেন? ও তো তোমাকে ডেকেছিল। ও আমাকে ডেকেছিল, কিন্তু প্রথমে আমি ওকে মারলাম, কারণ ওই পরিবারের সদস্য হয়ে গিয়েছিল। তাই আমি ওকে মেরে ফেলেছি। হে সাধক, তুমি যদি আমার কাছে বাধা দাও, তবে আমি তোমাকেও মেরে ফেলবো। তাই খুব সাবধান, খুব সাবধান। বেশ, চেষ্টা করে দেখো এই বাড়ির লোককে মারতে পারো কিনা। যদি তুমি জিতে যাও তবে আমি কথা দিচ্ছি আমি এখান থেকে চলে যাব, আর যদি আমি জিতি তবে তোমাকে কথা দিতে হবে তুমি এখান থেকে চলে যাবে।
তাই হবে। এরপর ওই অপশক্তি চলে গেল। আমি আমার ঘরে ফিরে এলাম। পরের দিন কুমার রঞ্জন আমাকে জিজ্ঞাসা করলো, ঠাকুরমশাই, আপনি কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে আমার কিছু জানার আছে, সেগুলো না জানতে পারলে আমি কিছুই করতে পারবো না। বলুন, কি জানতে চান? যোগমায়ার বাড়ি কোথায় সেটা বলতে পারেন? কেন ঠাকুরমশাই, যোগমায়ার বাড়ি জেনে কি হবে? সব জানতে পারবেন, তবে আমাকে একটু নিশ্চিত হতে হবে, তবেই আপনাকে সব বলতে পারবো। আগে যোগমায়ার বাড়ি তো শিলাইগঞ্জে, এখান থেকে বেশ অনেকটাই পথ। আপনি কি ওখানে যেতে চান? হ্যাঁ, যোগমায়া সম্পর্কে আমার কিছু জানা প্রয়োজন। আপনি কি কিছু সন্দেহ করছেন? এখনো কিছু বলতে পারছি না, তবে আপনাকে আমি সবই বলবো। এখন আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না। আমি আপনার সঙ্গে যাব। যেতে পারেন, তবে সহ্য করতে পারবেন তো? আগে হ্যাঁ, পারবো। এরপর আমরা দুজন পরের দিনে শিলাইগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বেশ অনেকটাই পথ, পৌঁছতে পৌঁছতে 2 দিন লাগলো। শিলাইগঞ্জ খুবই ছোট জায়গা, সেখানে যোগমায়ার বাড়ি খুঁজে পেতে বেশি সময়ও লাগলো না। যোগমায়ার বাড়িতে তার মা বাবা ছাড়া আর কেউ থাকে না। আমি আর কুমার রঞ্জন যোগমায়ার মা বাবার সঙ্গে কথা বললাম। ওরা যোগমায়া সম্পর্কে আমাদের অনেক কথাই বললেন। যোগমায়া ছিল তাদের একমাত্র সন্তান। ছোট থেকেই খুব হিংসুটে এবং বদমাইশ। লোকের ভালো সে সহ্য করতে পারত না। সে চেষ্টা করত কিভাবে লোকের ক্ষতি করা যায়। আস্তে আস্তে যোগমায়া বড় হতে লাগলো, আর তার ওই অভ্যাসগুলো আস্তে আস্তে আরো বৃদ্ধি পেতে লাগলো। একদিন সে বাড়ি থেকে পালিয়ে গেল, তারপর আর কখনো ফিরে আসেনি। যোগমায়ার বাবা মা মেয়ের খবর আজ পর্যন্ত জানেন না। আমরা তাদের মেয়ের মৃত্যু সংবাদটা দিলাম। যোগমায়ার বাবা মা মেয়ের মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়লেন। আমার মেয়ে কিভাবে মারা গেল ঠাকুর মশাই? আমি তাদের সব কথা খুলে বললাম। যোগমায়ার বাবা মা বললেন, এমন মেয়ে থাকার চেয়ে নিঃসন্তান হওয়া অনেক ভালো। কতটা দুঃখ পেলে একজন বাবা মা তার মেয়ের সম্পর্কে এমন কথা বলতে পারে আমি ভাবতে পারি না। তাদের আর দুঃখ না দিয়ে আমরা ওখান থেকে চলে এলাম। ঠাকুরমশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কয়েকটা দিন ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। পরের দিন আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানি না। একটি ছোট স্টেশন থেকে ট্রেন ধরে বাঁকুড়া চললাম। জানি বাঁকুড়া গেলে আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব। বাঁকুড়া গিয়ে আমি কড়াইচণ্ডী মায়ের সঙ্গে দেখা করলাম। কড়াইচণ্ডী মা আমাকে দেখে বললেন, কেন এসেছিস সেখানে? যোগমায়া সম্পর্কে কোনো সাহায্য আমি তোকে করতে পারবো না। চলে যা এখান থেকে। মা, আমাকে দয়া করুন। আমি যে এই পিশাচের হাত থেকে এই পরিবারকে রক্ষা করতে পারবো না যদি না আপনি কিছু বলেন। ঠাকুরমশাই, কড়াইচণ্ডী মা কে? আপনি বা কেন ওনার কাছে গেলেন? রোশো বলছি, আগে পুরোটা শেষ করতে তো দাও। আমি অনেকক্ষণ ওই সাধিকার কাছে হাত জোর করে বসে রইলাম। এবার বোধহয় আমার ওপর ওনার একটু দয়া হলো। উনি বললেন, দেখ বাবা, যোগমায়া এমনি কোনো সাধিকা ছিল না। সে ছিল পিশাচ সিদ্ধ। আমার থেকে পিশাচ মন্ত্র নিয়ে সে মানুষের ক্ষতি করছিল। তাই ওই পিশাচের হাতেই তার মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যুর পর তার আত্মা মুক্তি পায়নি। সে ওই পিশাচকে এখনো শক্তি জুগিয়ে যাচ্ছে। এর থেকে বাঁচার উপায় বলুন মা। এর থেকে বাঁচার উপায় তো তুই। হ্যাঁ, তুই আগামী অমাবস্যার রাতে যোগিনী সাধনা কর।
একমাত্র যোগিনী শক্তি পারে ওই পিশাচ ও যোগমায়ার অতৃপ্ত আত্মাকে ধ্বংস করতে। কিন্তু মা, যোগিনী সাধনা তো খুব সাংঘাতিক, সেই জন্য তো রক্ত চাই। রক্ত কোথায় পাবো মা? তুই তোর হাতের বুড়ো আঙুলটি থেকে একটু রক্ত নিয়ে যোগিনীকে দিবি। যোগিনী সে রক্ত পেয়ে সন্তুষ্ট হবে। এরপর আমি সাধিকা মাকে প্রণাম করে ওখান থেকে চলে আসি। বাড়ি ফিরে আমি কুমার রঞ্জনকে সব খুলে বললাম। ঠাকুরমশাই, এটাই যদি ওই পিশাচকে মারার একমাত্র উপায় হয়ে থাকে, তাহলে তাহলে আপনি তাই করুন, তাই করুন আপনি। এরপর আমি যোগিনী সাধনার জন্য সমস্ত উপকরণ জোগাড় করতে থাকি। যোগিনী সাধনার জন্য পঞ্চমুণ্ডীর আসন প্রয়োজন হয়। আমি ওই গ্রামের শ্মশানে পঞ্চমুণ্ডীর আসন তৈরি করি। দেখতে দেখতে অমাবস্যা এসে পড়ে। অমাবস্যার দিন মধ্যরাতে আমি পুকুরের জলে স্নান সেরে ওই কাপড়ে পঞ্চমুণ্ডীর আসনে বসি। তারপর যজ্ঞকুণ্ড সাজিয়ে যজ্ঞে আগুন ধরিয়ে শুরু করি যোগিনী সাধনা। আমি জোরে জোরে মন্ত্র পাঠ করতে থাকি। ওং ত্রি ভুবন ত্রিশবাদি ত্রিবদে ত্রৈমা ওম শ্রী বজ্রেশতায় দে দোম রেব দেওজেয়া যোগিনী মাত্রারিন্দ্রি ওম স্বাহা ওম স্বাহা। আমাকে বাধা দেওয়ার জন্য ওই পিশাচ নানা রকম ছল করতে থাকে। কখনো দেখলাম আমার চারিমা যজ্ঞের আগুনের ওপর ভাসছে, কিন্তু সেসব বিষয়ে আমি কোনো গুরুত্ব না দিয়ে মনকে শক্ত করে একাগ্র চিত্তে জোরে জোরে মন্ত্র পড়তে লাগলাম। অনেকক্ষণ মন্ত্র উচ্চারণের পর আমি ছুরি দিয়ে আমার হাত কেটে এক ফোঁটা রক্ত যজ্ঞের আগুনে ফেলে দিলাম, আর বাকিটা যোগিনীকে উৎসর্গ করব বলে একটি পাত্রে রেখে দিলাম। এরপর এক আশ্চর্য ঘটনা ঘটল। যজ্ঞের আগুন থেকে এক কালো কুণ্ডলিক করে তো ধোঁয়া বেরিয়ে এলো। আমি বুঝলাম যোগিনীর আবির্ভাব ঘটেছে, আর ওই যোগিনী ওই পিশাচ আর যোগমায়ার অতৃপ্ত আত্মাকে শেষ করবে। আর তাই হলো। অনেকক্ষণ পরে ওই পিশাচ আর যোগমায়ার অতৃপ্ত আত্মার মরণ আর্তনাদ শোনা গেল। যোগিনী ফিরে এলেন আমার কাছে। আমি আমার কাজ সম্পন্ন করেছি। কিরে দে, এবার তো আমাকে ভোগ দে। ভোগ নিবেদন করবি না? হ্যাঁ যোগিনী, তোমার কাজ সম্পন্ন হয়েছে, এই নাও তোমার ভোগ। এই বলে আমি রক্তের বাটিটা তার দিকে এগিয়ে দিলাম। যোগিনী রক্তের বাটিটা নিজের হাতে নিয়ে রক্তটা এক চুমুকে পান করল। যাও যোগিনী, তুমি এবার তোমার লোকে ফিরে যাও। যোগিনী অদৃশ্য হয়ে গেল। আমিও কুমার রঞ্জনের বাড়িতে ফিরে এলাম। কুমার রঞ্জন আমাকে দেখে বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, কি হলো, কি হলো ঠাকুরমশাই? বিপদ কেটে গেছে কুমার রঞ্জন, এবার তোমরা মুক্ত। ঠাকুরমশাই, এবার এবার আপনি আমাকে সব খুলে বলুন। কুমার রঞ্জন, যোগমায়া কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিল পিশাচ সিদ্ধ যোগিনী। সে তোমাদের ক্ষতি করবার জন্যই এই বাড়িতে পিশাচের আহ্বান করেছিল। এরপর আমি যা যা জানতে পেরেছিলাম সমস্ত কিছুই কুমার রঞ্জনকে বললাম। কুমার রঞ্জন কেঁদে ফেললেন। তারপরের দিনই আমি ওখান থেকে চলে এলাম। তারানাথ থামলেন। আমরাও চুপ করে বসে রইলাম, কিন্তু আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সেই প্রশ্নটা তারানাথকে আর জিজ্ঞাসা না করে থাকতে পারলাম না। আমি তারানাথকে জিজ্ঞাসা করলাম, আমার মনে একটা প্রশ্ন জাগছে, সেটা কি বলবো? হ্যাঁ বলো।
আপনি কিভাবে জানলেন যে যোগমায়া পিশাচ আহ্বান করেছে? দেখো, সেদিন রাতে আমি মধুসুন্দরী দেবীর ধ্যানে বসেছিলাম, তখনই আমি এই কথা জানতে পারি। তারানাথ থামল। ভোর হয়ে এসেছে, এবার বাড়ি ফেরা দরকার। দাঁড়াও দাঁড়াও, একটু চা খেয়ে যাও। এই চারি, চা নিয়ে আয়। চারি রান্নাঘরের দিকে চলে গেল। তারপর চা খেয়ে আমি আর আমার স্ত্রী বাড়ির দিকে পদার্পণ করলাম। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও বেলাইপুরের প্রেতাত্মা। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে আমাদের জানাবেন। প্রতি শুক্রবার ঠিক রাত 9টায় আমরা আপনাদের জন্য নিয়ে আসি রোমাঞ্চকর তারানাথের গল্প। আজকের গল্পটিতে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন সায়ন, ঋতম, অর্পিতা, প্রণীত, অয়ন্তিকা, অমিত, সোমা, সৌভিক, জ্যোতির্ময় এবং সুরজিতা। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির আবহ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং কণ্ঠ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। তাহলে আবার আগামী শুক্রবার ঠিক রাত 9টায় অনু অডিও ফিল্মস আপনাদের জন্য নিয়ে আসবে তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর গল্প। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।